করবেন না, কিন্তু সহজ সহজ কোশ্চেন করবেন, সহজ সহজ কোশ্চেন করবেন। ভাই একটু পিছিয়ে যাবে না, उधर आप खड़े रहो, उधर किसी को मत आने दो, उधर বিধায়ক আমার কাছে আপনার প্রথম थोड़ा थोड़ा इधर মাননীয় বিধায়ক আমার কাছে আপনার প্রথম প্রশ্ন, ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা সাম্প্রতিক ছেলেগোয়ালিয়া গ্রামে এক প্রতিবাদ সভায় বলেছেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড় কেন, তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে, এই সত্ত্বে তিনি আইএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। তো যদি আপনি সেখানে দাঁড়ান, আমি নেব না। প্রথম কথাই নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেব না। প্রথম কথাই উত্তর, আমার এক কথায় উত্তর, ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা বসা করে, সেখানে তো মাঝে মধ্যে ঝাড়টার দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতীকে আমরা দলে নেব না। কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার 5টা ভালো মানুষ যারা পেন খাতা বই নিয়ে লড়াই করতে চায়, সে ওর হয়তো কথা শুনে সে হয়তো বোম তুলে নিতে পারে। সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না। রাজনীতিতে চির শত্রুতা বা চির বৈরিতা বলে কিছু হয় না, এটা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছিলেন। তার কথাকে সম্মান দিচ্ছি আমি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে, সেই ব্যতিক্রমীটা এটা এদের জন্য। শওকত মোল্লার ইচ্ছা পূরণ হবে না, তার ইচ্ছাকে মর্যাদা না, দেখুন এর কথার সাথে কাজের দাম, কথা আর বাস্তবের সাথে মিল আছে। 2021 সালে বলেছিল স্টেজে, যখন ভোটের প্রচার চলছে, আমার বড় ভাইয়ের নাম নিয়ে, যে ওর ছোট ভাই ভাঙড়ে, তখন আমি দাঁড়িয়েছিলাম যখন 21 নির্বাচনের সময়, যদি ভাঙড় থেকে জিততে পারে ওর, তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে, বা এই ধরনের কথা বলেছিল। কই এই ঘটনা ঘটেছে? তো ওনার কথার সাথে কাজের মিল নেই। অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না। ভাঙড়ের পুরানো জুটি আরাবুল এবং কাইজার নতুন করে জোট বেঁধেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, তৃণমূলের কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাট। মাঝখানে তো রবিকুল ইসলাম আছে, যাকে খিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে। তৃণমূলের এই যে ব্যক্তিগত কোন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে? দেখুন, আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো, যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে, যার যে দল ভালো লাগবে করবে। দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ, এটা মাথায় রেখে পলিটিক্স হোক। ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায়, সে 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা কাঁদছে, কোল খালি হয়ে গেছে, গুলিবিদ্ধ হয়ে গেছে, কারো বাড়ি ভাঙচুর হচ্ছে, এগুলো নয়। এক কথায় কে কোন দলে যাবে, কোন দলে আসবে, কে কোন গ্রুপে থাকবে, সেটা আমি বেশি চর্চা করব না। তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে, শুধু অনুরোধ এটাই আমার, যে ভাঙড়ে হিংসা করবেন না। আপনারা রাজনৈতিক হিংসা করলে এনটিআর ভাঙড়ের মানুষের বদনাম হয়। আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদনাম না হয়, ভাঙড়ের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আর কোনোদিনই জুটি ছিল না, নতুন করে জুটি বাঁধছে। স্যার নিয়ে নওশাদ স্যার ক্লাস নিলেন, তো এবার থেকে আপনাকে ভাইজান বললে খুশি হবেন না স্যার বললে বেশি খুশি হবেন? দেখুন, যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন, আপনি যেটা ডেকে খুশি হবেন, আমি সাড়া দেবো সেই ডাকি আপনার। শান্তির বার্তা, ঐক্যের বার্তা, মানুষের পাশে থাকার বার্তা। আজকে রেজাউল, আজকে মহিউদ্দিন, আজকে হাসান আমাদের মধ্যে নাই, কিন্তু মহিউদ্দিন, হাসান, রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে 650, এখানে 650 অলরেডি ক্রস করেছে। চালতা বেরিয়ে 753 জন। এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে, অনেক মুমূর্ষু রোগীর সুস্থ করে তুলব। অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও, হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল, আজকেও তার সেই কাজের চেয়ে ফল পাচ্ছে। তাই এখান থেকে বার্তা এটাই, সবসময় পজিটিভ কাজ করুন। আপনার বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে, আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে। আর অন্যথায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে, এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে, সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না। আপনি এলাকায় জনসংযোগ কর্মীদের খুন করে বিরুদ্ধে ধারে দায় চাপিয়ে দিয়ে ভাঙড়ের দলকে উপহার দিতে চাইছে বক্তা কাইজার আহমেদ, কি বলবেন? এটা তো আমরা অনেক আগে বলেছি। যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইট দিয়েছিলাম। বাইট দেওয়ার পরে কি বলেছিলাম, যদি সঠিক তদন্ত হয়, সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি, কথা বলেছিলাম। সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে।
তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেই ব্যক্তিটি গ্রেফতার হয়েছে। আমি আজও বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয়, তার পরিবার যদি চাই নওশাদ সিদ্দিকী বিধায়কের সহযোগিতা, কোর্টে গিয়ে আমরা মামলা করব। দু ধরনের মামলা করতে পারি, তার মধ্যে যে কোনো একটা করতে পারি। সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড, না হলে বিচার বিভাগীয় তদন্ত। যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি, সরকার সাহেবের রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডের অনেক নেতা, নতুন নেতা, তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি, তারাও জেলের ভাত খাবে, গ্রেফতার হবে। এটা তারা করে আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরো ওরা ঘটাতে পারে। তাই সাধারণ মানুষকে বলবো, শুধু আইএসএফ ফ্যাক্টর নয়, সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। আমরা ভাঙড়ে খুনোখুনি হিংসার রাজনীতি করতে দেব না। 2023 সালের আগে পর্যন্ত, সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনীতি হিংসা হয়েছে। আইএসএফ কে মেরেছে, মেরে পিঠের চামড়া তুলে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে, ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি, প্রাণে বাঁচিয়ে রেখেছিল। আর এই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লোককেও প্রাণে মারলো, তার দলের লোকও প্রাণে মারলো। মানে এ যেভাবে হিংসার রাজনীতি ছড় করেছে 21 থেকে 23, এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করেছে। এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব। সরকার সাহেবকে কি বলে এটাকে, যখন বিদায় দেয় থেকে কি বলে, ওয়েলফেয়ার পার্টি না কি বলে না, এসব কি একটা বলে না, ফেয়ার ওয়েল, হ্যাঁ ওই একটু ঘুরিয়ে বললাম ভাই। এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে, কিছু কাটিং মাস্টার আছে দিয়ে তাকে আমরা এখান থেকে 2023 সালে পঞ্চায়েতে এই আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ সহ তৃণমূল নেতৃত্ব সবাই ছিল। 2023 সালে পঞ্চায়েতে প্রায় 9 জন মানুষের প্রাণ গিয়েছে। আজকে কাইজার আহমেদ এবং আরাবুল সাহেব সমস্ত দায়িত্ব ক্যানিং পুরো বিধায়ক শওকত মোল্লার উপরে চাপিয়ে দিয়ে দায়িত্ব। দেখুন, আমি একটা কথা বলছি, এই খুনের পিছনে সরকার সাহেব কেসে প্ল্যাটফর্ম কারা দিয়েছে সেগুলো খুঁজুন। আজকে অনেকে মাইকের সামনে মাইক বুম ধরে অনেক বড় বড় গল্প বলছে, খুনের রাজনীতি হবে না, হ্যাঁ হবে না, অনেক গল্প শোনাচ্ছে। এদের মধ্যে থেকে অনেকে সরকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে। সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন, আমাদের রেজাউল, আমাদের হাসানকে যারা খুন করেছে, আর আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে, যখন আমরা অভিযোগ দায়ের করেছি, মূল হোতাদের নামগুলো আছে। এফআইআর লিস্ট খুললে দেখা যাবে, অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন, ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে, তাদের মধ্যেও হয়তো 2-1 জনের নাম এফআইআর অভিযোগ কপিতে আছে। উনি ক্ষমতায় নেই বলে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। তাহলে শুধু ঢপের চপ দিচ্ছে ওরা, ঢপের চপ যে খাবে, এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে, আর ওনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যা হবে। ঢপের চপ তো বলেছিল কি ডবল চাকরি, ঢপের চপ। এখন চাকরি হারারা আজকে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল। আজকে মাদ্রাসা এসএলএসটি নিয়োগ নাই, 2013 সালের নোটিফিকেশন, 2023 এর নোটিফিকেশন। এই এত ডিস্টেন্স, মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষাকর্মী শূন্য পদ, কিন্তু চাপে পড়ে কিছু 600 কটা ভ্যাকেন্সি, 300 না কটা ভ্যাকেন্সি দিয়েছে, মানে আপনার জয়নিং লেটার দিয়েছে। কিন্তু জয়নিং লেটারে মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন, এই পুলিশ ভেরিফিকেশনের নামে বকলমে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রগুলো চাইছে। তো ঢপের চপ দিয়েছে, 10,000 মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছে। আনএডেড মাদ্রাসা 338টি, যাদের এখন অনুমোদনহীন, আর অনুমোদন 237টি, 235টি। না বাচ্চাদের মিড ডে মিল, না বাচ্চাদের স্কুলের ব্যাগ, না বাচ্চাদের বই, না বাচ্চাদের পেন খাতা, না চক, না রাস্তা, কিছুই দিচ্ছে না। আপনি শুনলে অবাক হবেন, যে সরস্বতী প্রেস আছে সেই স্কুলের বই বিক্রি করে মার্কেটে, আর মাদ্রাসার বই বাইরের মার্কেটে বিক্রি হয় না, আর সরস্বতী প্রেস ক্লাবে বিক্রি করছে না, আর সরকার ওই মাদ্রাসাতে বই দিচ্ছে না। বাচ্চারা কোথায় যাবে? এই ঢপের চপ দিয়ে চালাচ্ছে। আর ঢপের চপ কে আমরা এই জায়গায় দাঁড়াচ্ছি, এসআইআর নিয়েও ঢপের চপ দিয়েছিল, বলছিল এসআইআর হলে হাম কি ঘিরাও করেंगे। তো ঘিরাও করার বাদ দিয়ে, বসো ভাই বসো, আরে তুমি বসো, পিছনে ক্যামেরা চলছে। ঘেরাও করা বাদ দিয়ে কি তারপরের দিনই চা খেতে চলে গেছে অফিসে। এই ঢপের চপে কেউ বিশ্বাস করবেন না।
স্বাভাবিকভাবে যদি সরাসরি যে কোনো রাজনৈতিক দলের যদি সে ওই আপনি পদাধিকারী হয়ে থাকে, তাহলে স্বচ্ছতার সাথে হবে না। এইরকম আমরা খুঁজছি, আমরা ভাঙড়ে দেখছি এখন পর্যন্ত যতটা আমরা সার্ভে চলছে যে ওই ধরনের দায়িত্ব সরাসরি হচ্ছে না। যদি এরপরও বলবো ভাঙড়ের কোনো মানুষ যদি মনে করে ও বিএলও হলে এখানে বৈষম্যের শিকার হতে পারে, পার্সিয়ালিটি হতে পারে, স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি হবে না, তাহলে তার কোন বুথ নাম্বার, তার নাম আমাদেরকে দিন। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, কলকাতার যিনি সিইও স্যার আছেন তার কাছে আমরা লিখিত অভিযোগ করব, তাকে পরিবর্তনের কথা বলবো। তাহলে নিশ্চিতভাবে তার বুথের তার অ্যাসেম্বলি যেটা আছে, তার বুথ যেটা আছে, তার অঞ্চল যেটা আছে, নিশ্চিতভাবে তার নামে অভিযোগ দায়ের হবে। তাদের লোকাল থেকে অভিযোগটাই দায়ের করতে হবে স্বাভাবিকভাবে। আমি জানি না কে হচ্ছে, কোন বুথের তিনি দায়িত্ব পেয়েছে, তাকে সরিয়ে দেবে, কিছু করার নেই, সরাতে বাধ্য, নাহলে বৈষম্যের শিকার হয়ে যাবে। আপনি একটু আগে বলে গেলেন যে কেন বিধায়ক দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ে এইটা অব্যাহত। আপনার কথাকে শিলমোহর দিয়ে এখন তৃণমূলের যারা পুরনো নেতা তারাও বলছেন যে শওকত মোল্লাকে এই জায়গাতে দাঁড়াতে হবে, আমরাও চাই ভাঙড়ের শান্তি, ভাঙড়ের। আমি তো অসত্য কথা বলিনি, আমি তো অসত্য কথা বলতাম তাহলে আপনি বলতেন। আমি সত্য কথা বলেছি, সত্য সব সময়ের জন্য সত্য। আজকে সত্য কথাটা এস্টাবলিশ হয়নি, 5 বছর পরে হবে, 50 বছর পরে এস্টাবলিশ হবে। আমি বলে এসেছি কবে থেকে, 2 বছর আগে থেকে বলছি, 1 বছর আগে থেকে বলছি কথা, 1 বছর পরে তার দলের লোকেরাই আমার কথাটাকে সত্য প্রমাণ করলো। সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, সঠিক পথে থাকতে হবে। দেখুন আমরা বলছি কাইজার সাহেব, আরাবুল সাহেব, রাজ্জাক খাঁ সাহেব যিনি মারা গেলেন, বা আরো যারা নেতারা আছে, আমার সাথে তাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে। এই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোর ডাকাত বলে সম্বোধন করি, দুর্নীতি করে বলে, দুর্নীতিগ্রস্ত। কিন্তু এর মধ্যে কাউকে কেউ মেরে দিক আমি এটা কোনোভাবেই চাইবো না। হিংসা আমি কোনোভাবেই চাইবো না, কার ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইবো না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে, ছিল, আছে, সংগ্রাম জারি থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা পরাজিত করব। কিন্তু এদের মধ্যে কেউ খুন খারাপি তার দলের লোকেরা তাকে করে দিক, আমি এটা কোনোভাবেই চাই না। আমি একজন বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষ প্রত্যেকটা শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, এটা কাম্য করব। সেটা কাইজার সাহেবের জন্যও করবো, আপনার আরাবুল সাহেবের জন্যও করবো, আর আপনার বুথের একজন সাধারণ মানুষের জন্য এটা কামনা করবো। প্রথম কথা, আমি ভয়ের কারণ নেই বলিনি, আমি বলেছি আতঙ্কিত হবেন না। আমি কি বলেছি? এসআইআর নিয়ে অহেতুক অযথা আতঙ্কিত হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত, তাদের বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করবে। দুটো বিষয় বলছি। এই যে কথাটা ছড়াচ্ছে কারা? সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে, বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য কথা ছড়াচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমি বুক ঠুকে বলবো, আমি কাগজ জমা দেবো, রিসিভ নেবো। তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে, আমি অভিযোগ দায়ের করব। অভিযোগ জমা করার সময় দিচ্ছে, আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব। এরপরেও যদি বলছি, শুধু আমি একথা জোর গলায় বলে যাচ্ছি, কোনো তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের পদাধিকারী বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয়,